আমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর লাইলা মুস্তারিন, হেড অফ দি ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের যে বিষয়ে আমরা আলোচনা করব তা হলো কোর্স নাম্বার 201 কেমিক্যাল থার্মোডাইনামিক্স। তোমরা প্রথম বর্ষে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল সম্পর্কে অধ্যয়ন করেছ এবং ওই বিষয়ে বিভিন্ন সূত্র আলোচনা করেছ। আমি সংক্ষেপে প্রথম সূত্রে কিছু রিভিউ করছি। প্রথম সূত্রটা কী ছিল? প্রথম সূত্রটা ছিল যে শক্তির সৃষ্টি অথবা ধ্বংস নেই, তা কেবল এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর হতে পারে। তার মানে হলো যে কোনো সিস্টেমের সামগ্রিক শক্তি সবসময় ধ্রুবক থাকবে। যদি কিছু পরিমাণ শক্তি কোনোভাবে ব্যয় হয়, তবে অন্য কোনোভাবে কিছু পরিমাণ শক্তি, তুল্য পরিমাণ শক্তি উদ্ভূত হবে। তার মানে সার্বিকভাবে সিস্টেমের শক্তি কনস্ট্যান্ট থাকবে। এবং তাপগতীয় দৃষ্টিতে আমরা বলতে পারি যে যদি কোনো সিস্টেম কিছু পরিমাণ শক্তি শোষণ করে, তাপ শক্তি শোষণ করে, তবে সিস্টেমের বিটি পরিবর্তন হয়, তার আন্তঃশক্তির পরিবর্তন ঘটে এবং ওই সিস্টেম কিছু যান্ত্রিক কাজ সম্পন্ন করে। এর গাণিতিক সমীকরণটা এরকম। কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডাব্লিউ। এখানে কিউ হলো সিস্টেম কর্তৃক শোষিত তাপ, ডেল্টা ইউ হলো আন্তঃশক্তি বৃদ্ধি এবং ডাব্লিউ হলো যান্ত্রিক কাজ, যেটা আমি লিখেছি পি ডেল্টা ভি। এটা আসলে সম্প্রসারণ জনিত কাজ। এই গুরুত্বপূর্ণ সূত্রটা তোমরা প্রথম সূত্রে করেছ প্রথম বর্ষে। এছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ সূত্র ছিল স্থির চাপের প্রক্রিয়ার ক্ষেত্রে ইউপি ইকুয়াল টু ডেল্টা এইচ। এখানে স্থির চাপে শোষিত তাপ সিস্টেমের এনথালপি পরিবর্তনের সমান। এই গাণিতিক সমীকরণটাও তোমরা ইতিপূর্বে করেছ। এখন প্রথম সূত্রের খুবই যে গুরুত্ব পাওয়া যায় তা হলো যে এই সূত্র শক্তি রূপান্তর সম্পর্কে ধারণা দেয়। এক অবস্থা থেকে শক্তি অন্য অবস্থায় রূপান্তর হবে, তবে সিস্টেমের সামগ্রিক শক্তি সর্বদাই ধ্রুবক থাকবে। এবং এই সূত্র কী করে যে সিস্টেম পরিবর্তিত হবে একমুখীভাবে, বা প্রাকৃতিক বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াগুলি একমুখীভাবে পরিবর্তন হয়, এরকম বিষয়ে এই প্রথম সূত্রে আলোচনা করা হয়েছে। এছাড়া এই সূত্র সিস্টেমে শোষিত তাপ এবং কাজের মধ্যে একটা আন্তঃসম্পর্ক প্রকাশ করে। এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রথম সূত্রে আলোচিত হয়েছে। এটা হলো যে প্রথম সূত্র থেকে দুটি গুরুত্বপূর্ণ স্টেট ফাংশন বা অবস্থা নির্ভর ফাংশন সম্পর্কে ধারণা পাওয়া যায়। সেটা হলো যে একটা হলো আন্তঃশক্তি আর একটা হলো এনথালপি। এগুলো প্রথম সূত্রের গুরুত্ব। তবে এতগুলো গুরুত্ব থাকা সত্ত্বেও এই সূত্রের বেশ কিছু সীমাবদ্ধতা আছে। এই সূত্র থেকে সীমাবদ্ধতাগুলো থেকে আমরা একটু সংক্ষেপে আলোচনা করি। সীমাবদ্ধতাগুলি হলো যে এই সূত্র থেকে ধারণা পাওয়া যায় না যে কেন বিক্রিয়াগুলি সম্পূর্ণভাবে শেষ হয় না, এটা একটি। দ্বিতীয়ত হলো যে স্বতঃস্ফূর্ত বা প্রাকৃতিক প্রক্রিয়াগুলি কেন একমুখী হয়, এই সূত্র থেকে এই ধারণা পাওয়া যায় না। তৃতীয়ত হলো যে এই সূত্র থেকে শক্তি রূপান্তর সম্পর্কে ধারণা পাওয়া যায়, কিন্তু রূপান্তরের মাত্রা অথবা দিক সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। এছাড়া এই শক্তি প্রক্রিয়ার সম্ভাব্যতা, অর্থাৎ প্রক্রিয়ার সংগঠনের সম্ভাব্যতা বা মাত্রা সম্পর্কে কোনো
ধারণা দিতে ব্যর্থ হয়। এই সূত্র এছাড়াও এই সূত্র বলে যে তোমার এই সূত্র থেকে এই ধারণা পাওয়া যায় না যে কী হবে, যে তাপকে সম্পূর্ণরূপে কাজে পরিণত করা যায় না, কিন্তু কাজকে তাপে পরিণত করা যায়, এই বিষয়ের ব্যাখ্যা এই সূত্র থেকে তোমার পাওয়া যায় না। এছাড়াও আর একটা বিষয় হলো যে এই সূত্র থেকে ধারণা পাওয়া যায় না অথবা ব্যাখ্যা পাওয়া যায় না যে কেন সব প্রাকৃতিক প্রক্রিয়াগুলি অথবা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াগুলি শেষ পর্যন্ত তোমার সাম্যাবস্থায় উপনীত হয়। এই সম্পর্কে এই সূত্র থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। এরকম আরও অনেক লিমিটেশানস এই সূত্রে রয়ে গেছে। তো সেই সমস্ত লিমিটেশান অর্থাৎ মানে একপক্ষী প্রক্রিয়ার দিক নির্ণয় এবং প্রক্রিয়ার সংগঠনের সম্ভাব্যতা সম্পর্কে ধারণা পাওয়ার জন্যই দ্বিতীয় সূত্র উদ্ভূত হয়। দ্বিতীয় সূত্র আলোচনার পূর্বে আমরা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া সম্পর্কে একটু বলে নিতে চাই। স্পন্টেনিয়াস প্রসেসেস বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, যে সমস্ত প্রক্রিয়া বাইরের কোনো সাহায্য ছাড়াই নিজে নিজে সংগঠিত হয় ওই ধরনের প্রক্রিয়াগুলিতে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বলে। আর যে সমস্ত প্রক্রিয়া কোনো সাহায্য সহযোগে সংগঠিত হয় ওদেরকে নন স্পন্টেনিয়াস অথবা অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বলে। সাধারণত প্রাকৃতিক প্রক্রিয়াগুলি স্বতঃস্ফূর্তভাবে ঘটে, যেমন পাহাড় থেকে পানি গড়িয়ে পড়া, আকাশ থেকে বৃষ্টি পড়া, এই ধরনের প্রক্রিয়াগুলি স্বতঃস্ফূর্ত। এছাড়াও আরও কিছু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া আছে যেগুলো প্রাকৃতিক না, যেমন দুটি গ্যাসের ব্যাপক। কোনো একটা সিলিন্ডারের মধ্যে বা একটা কম্পার্টমেন্টের মধ্যে যদি আমি গ্যাস নেই, হ্যাঁ, এবং এটি ডায়াফ্রাম দিয়ে এটাকে ইয়ে করে দিই, এখানে গ্যাস আছে এ বি, এটা হলো ভ্যাকুয়াম শূন্য। আচ্ছা, এখন এখানে যদি এখানে গ্যাস ভর্তি আছে এবং এটা এই কম্পার্টমেন্টাল এই অংশটা তোমার খালি, যদি এই ডায়াফ্রামটাকে সরাই দেই তাহলে কি হবে, যে গ্যাস এ অংশ থেকে বি অংশে স্বতঃস্ফূর্তভাবে গমন করবে। স্বতঃস্ফূর্তভাবে গমন করবে যতক্ষণ না ইকুয়ালাইজেশন হয় বা সমতাকরণ ঘটে। এরকম বিভিন্ন পানীয় উচ্চ লেভেল থেকে নিম্ন লেভেলের দিকে গমন করে, কিন্তু নিম্ন লেভেল থেকে উচ্চ লেভেলের দিকে গমন করে না। এই ধরনের বিভিন্ন প্রক্রিয়াগুলি তোমার স্বতঃস্ফূর্ত এবং এরা সাধারণত এমনভাবে এমন দিকে অগ্রসর হয় এই প্রক্রিয়াগুলি যেখানে শেষ পর্যন্ত প্রক্রিয়াটা সাম্যাবস্থায় উপনীত হয়। যেমন কোনো সিমেন্টের ফ্লোরের মধ্যে যদি বলকে বাউন্স করা যায় তাহলে দেখা যাবে কি যে প্রথমবার যতটা উপরে বল উঠেছে, দ্বিতীয় তৃতীয়বার চতুর্থবার বাউন্সিংয়ের সময় বলটা ততটা উপরে উঠে নিয়ে আস্তে আস্তে সে তার বাউন্সিংয়ের হাইট কমতেছে এবং সে একই দিকে গমন করতেছে। সেখানে তার যে এনার্জি সেটা অন্য কোনো এনার্জিতে সরে যাচ্ছে এবং সেই কারণে সে শেষ পর্যন্ত স্থিতি অবস্থায় উপনীত হচ্ছে। তাহলে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াগুলি সাধারণত নিজে নিজেই সংগঠিত হয় এবং এমনভাবে এমন দিকে সংগঠিত হবে যেদিকে সংগঠনের জন্য প্রক্রিয়াটি শেষ পর্যন্ত সাম্যাবস্থা উপনীত হবে। যেমন বিদ্যুৎ ও উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, কিন্তু নিম্ন বিভবের থেকে উচ্চ বিভবের দিকে এটি যায় না। তো এই প্রক্রিয়াগুলি হলো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়াগুলোর দিক এবং সম্ভাব্যতা নিরূপণের জন্য দ্বিতীয় সূত্র উদ্ভাবন করা হয়েছে। তো দ্বিতীয় সূত্রটা হলো কি,
রকম পরিবর্তন না ঘটিয়ে বিভিন্ন জন দ্বিতীয় সূত্র বিভিন্নভাবে উপস্থাপন করেছেন, ক্লসিয়াস, প্ল্যাঙ্ক, কেলভিন ইত্যাদি প্রমুখ বিজ্ঞানীগণ। তো এইগুলি সবারই বক্তব্য মোটামুটি একই রকম। যেটা বলা হয় যে দ্বিতীয় সূত্রটা হলো যে পরিবেশে কোনো রকম পরিবর্তন না ঘটিয়ে কোনো গরম বস্তুকে শীতল করে তুল্য পরিমাণ তাপ যে নির্গত হবে সেটাকে দিয়ে তুল্য পরিমাণ কাজ করা সম্ভব না। এটা দ্বিতীয় সূত্রের একটা ইয়ে। আর একটা হলো যে আরেকভাবে বলা যায় যে এমন কোনো স্বয়ংক্রিয় যন্ত্র তৈরি করা সম্ভব না যে যন্ত্রের সাহায্যে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপ সঞ্চালন করা সম্ভব যদি না পরিবেশে কোনো পরিবর্তন করা হয়, পরিবেশে কোনো পরিবর্তন সম্পন্ন করা হয়। এছাড়াও বলা হয় যে তাপকে সম্পূর্ণরূপে কাজে পরিবর্তন করা যায় না, তবে কাজকে তাপে পরিবর্তন করা যায় যদি পরিবেশে কিছু স্থায়ী পরিবর্তন সম্পূর্ণ করা হয়। এটা হলো দ্বিতীয় সূত্র। এই দ্বিতীয় সূত্র প্রকৃতপক্ষে আসে আর একটা বিষয় থেকে, সেটা হলো যে তাপীয় ইঞ্জিন। তাপীয় ইঞ্জিন থেকেই দ্বিতীয় সূত্রটা উপস্থাপনা করা হয়েছে। তাপীয় ইঞ্জিন কি সেটা আমরা দেখি। হিট ইঞ্জিন। তাপীয় ইঞ্জিন হলো তাপকে কাজে রূপান্তর করার জন্য যন্ত্র প্রয়োজন। এমন যন্ত্র প্রয়োজন যেটা তাপকে কাজে সর্বাধিক পরিমাণ কাজে রূপান্তর করতে পারে। তো তাপীয় ইঞ্জিন হলো এমন যন্ত্র যে যন্ত্রের সাহায্যে তোমার কোনো গরম বস্তু থেকে উদ্ভূত তাপকে চক্রাকার প্রক্রিয়ায় কাজে রূপান্তর করা যায়। চক্রাকার প্রক্রিয়ায় কাজে রূপান্তর করা যায় এরকম যন্ত্রগুলো তাপীয় ইঞ্জিন। তো তাপীয় ইঞ্জিনের সাধারণত তিনটা অংশ থাকে। অংশগুলো হলো এক, উৎস বা সোর্স বলা হয়। দুই, কার্যকর মাধ্যম। এই তিনটা অংশ, উৎস যেটা, এই তিনটা অংশ কার্যকর মাধ্যম বা বস্তু, এটা তোমার গ্যাস, তরল অথবা উভয়ের মিশ্রণ হতে পারে। উৎস, সোর্স, তার মানে কোনো উচ্চ তাপমাত্রা উৎস থেকে এখানে তাপ শোষণ করা হয় এবং সেই তাপ দিয়ে পরিবেশের উপর কাজ সম্পন্ন করা হয় এবং অবশিষ্ট তাপ স্টিম বা বর্জন ক্ষেত্র যেটাকে আমরা বলি, এটাকে বর্জন ক্ষেত্র বলা যায়। এই তাপটা ওইখানে বর্জন করা হয়, অবশিষ্ট তাপটা ওইখানে বর্জন করা হয়। তাপীয় ইঞ্জিনকে আমরা একটু ডিজাইন করে রাখতে পারি।
এইখানে দেখা যাইতেছে যে উচ্চ তাপমাত্রা উৎস হলো T2 তাপমাত্রায় উৎস থেকে Q2 পরিমাণ তাপ শোষণ করা হয় এবং এই শোষিত তাপ পরিবেশের উপর কাজ সম্পন্ন করে এবং অবশিষ্ট তাপ নিম্ন তাপমাত্রার কোনো অঞ্চলে বর্জন করা হয়। নিম্ন তাপমাত্রাটা T1 এবং যেহেতু তাপ বর্জন করা হয় এই জন্য মাইনাস চিহ্নটা ব্যবহার করা হয়েছে T1 এর সাথে। এটা হলো তাপীয় ইঞ্জিনের কার্যপ্রণালী। তো তাপীয় ইঞ্জিনটা যদি উভমুখী হয় তাহলে এই উভমুখী প্রক্রিয়ায় এই প্রক্রিয়াগুলোকে উভমুখী হবে। তাপীয় ইঞ্জিনের যে কার্যপ্রণালী বা প্রক্রিয়াগুলি থাকবে সেই প্রক্রিয়াগুলি উভমুখী প্রক্রিয়ায় সম্পন্ন হবে, তাহলে সেটা উভমুখী হবে। আচ্ছা, বা উভয় দিকে চালনা করা যায় এমন প্রক্রিয়াগুলা যদি উভয় দিকে চালনা করা যায় তাহলে ওই ইঞ্জিনের ওই স্টেপগুলোকে উভমুখী বলা হয়। এখন এই তাপীয় ইঞ্জিন তোমার পরবর্তীতে এই তাপীয় ইঞ্জিনের ধারণাটা সাদি কার্নোট ব্যবহার করেন। হ্যাঁ, এটা ঠিক আমরা কার্নোট ইঞ্জিনে চলে যাব। কার্নোট ইঞ্জিনের কার্নোট ইঞ্জিনে এই তাপীয় ইঞ্জিন সম্পর্কে এইখানে দেখো যে ফরাসি বিজ্ঞানী সাদি কার্নোট তাপকে সর্বোচ্চ কাজে পরিণত করার জন্য একটা উভমুখী ইঞ্জিন কাল্পনিক একটা ইঞ্জিন ডিজাইন করেন যেটাকে কার্নোট চক্র বলা হয় এবং ওই চক্রের ইঞ্জিন উদ্ভাবনের সময় উনি যে তত্ত্বটা প্রদান করেন সেটা হলো এরকম যে দুটি একই তাপমাত্রার সীমার মধ্যে কার্যকর সব উভমুখী ইঞ্জিনের দক্ষতা সমান হয়। মানে একই তাপমাত্রার সীমার মধ্যে যদি কার্যকর হয় কোনো বিভিন্ন ইঞ্জিন তাহলে তাদের সবারই দক্ষতা সমান হবে, এটা উনি ধরে নিচ্ছেন। এবং অথবা উনি বলতেছেন যে উভমুখী তাপীয় ইঞ্জিনের দক্ষতা কেবল উৎস এবং বর্জন ক্ষেত্রের তাপমাত্রার উপর নির্ভর করে, কিন্তু কার্যকর মাধ্যমে প্রকৃতির উপর নির্ভর করে না। আমরা এর আগে দেখলাম যে কার্যকর মাধ্যম ইঞ্জিনটা তাপীয় ইঞ্জিন কোনো উৎস থেকে তাপ শোষণ করে, সেই শোষিত তাপটা ইঞ্জিনে যে কার্যকর মাধ্যম বা বস্তু ব্যবহার করা হয় সেই বস্তুটা সেই তাপ দিয়ে পরিবেশের উপর কাজ সম্পন্ন করে এবং অবশিষ্ট তাপটা সেই কোনো নিম্ন তাপমাত্রা অঞ্চলে বর্জন করে। এটা আমরা দেখছি। কার্যকর মাধ্যমটা আমি এর আগে বললাম যে গ্যাস, তরল অথবা গ্যাস এবং তরলের মিশ্রণ ইত্যাদি হতে পারে। এখানে কার্নোট যে উভমুখী চক্র সেই উভমুখী চক্রের কার্যকর মাধ্যম হলো 1 মোল আদর্শ গ্যাস। তাপমাত্রার সীমা হলো T2 উচ্চতর তাপমাত্রা এবং T1 হলো নিম্নতর তাপমাত্রা। উৎস স্রোতের শোষিত তাপ হলো Q2 এবং বর্জন ক্ষেত্রে যে তাপ বর্জিত হয় নিম্ন তাপমাত্রার স্থানে সেটা হলো -Q1। কার্নোট চক্রটা 4টা ধাপে সম্পন্ন হয়। আমি আগেই বলছি যে কার্নোট এটা উভমুখী চক্র, 4টা ধাপে সম্পন্ন হয়। সেই ধাপগুলো হলো সমতাপীয় উভমুখী সম্প্রসারণ, আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন, বদ্ধতাপীয় উভমুখী সম্প্রসারণ, অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এক্সপানশন, সমতাপীয় উভমুখী সংকোচন, আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশন এবং বদ্ধতাপীয় উভমুখী সংকোচন, অ্যাডিয়াবেটিক রিভার্সিবল কম্প্রেশন। এখন এই প্রক্রিয়াগুলি যেহেতু উভয় দিকে পরিচালনা করা যায় সেজন্য এদেরকে উভমুখী বলা হয়েছে এবং এগুলি উভমুখী প্রক্রিয়াটা কীভাবে চালনা করা হয় এখানে দেখা। এর আগে তোমরা প্রথম সূত্র এইগুলো দেখেছ, আদর্শ গ্যাসের উভমুখী সম্প্রসারণ, ঠিক ওই প্রক্রিয়াটাই এখানে চালনা করা হয়েছে। 1 মোল আদর্শ গ্যাসকে একটা সিলিন্ডারে নেওয়া হয়েছে এবং একটা তাপধারকের মধ্যে যেটা তাপমাত্রা হলো T2 এবং এখান থেকে তাপধারকে V1 আয়তন ছিল, একটা পিস্টন দিয়ে এর উপর চাপ দেওয়া হয়, সেখানে আয়তন ছিল V1
এই Q2 তাপের ফলে গ্যাস সম্প্রসারিত হয়ে V2 আয়তনে যায়। এটা হলো সমতাপীয় সম্প্রসারণ। এরপরে সিলিন্ডারটা উঠিয়ে নিয়ে একটি অন্তরকযুক্ত করে ঠিক একইভাবে সম্প্রসারণ করা হয়। V2 থেকে V3-তে সেটা সম্প্রসারিত হয়। এখানে তাপমাত্রা হলো T1। T2 থেকে এখানে সম্প্রসারণের সময় T1-এ চলে আসে। এরপরে এটাকে আবার উঠিয়ে নিয়ে আবার সমতাপীয়ভাবে সিলিন্ডারটাকে রেখে একটা তাপধারকে রেখে খোলা অবস্থায় এইভাবে তোমার সংকোচন করা হয় সমতাপীয়। পরবর্তীতে এই একই প্রক্রিয়াটা একটা অন্তরক যুক্ত করে তোমার সংকোচন করা হয়, সেটা হলো বদ্ধতাপীয় সংকোচন। এখন এইখানে এই সমস্ত স্টেপগুলোতে যে তাপমাত্রা, আয়তন, চাপ, শোষিত তাপ ইত্যাদি যে সমস্ত ডাটা পাওয়া যায় সেগুলোকে গ্রাফে আয়তনের বিপরীতে চাপ বসিয়ে যে চক্র পাওয়া যায় একে কার্নোর পিভি লেখচিত্র বা কার্নোর চক্র বলা হয়। এই চক্রের মধ্যে দেখা যায় চারটা ধাপ, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি এবং ডি থেকে এ। প্রথম স্টেপটা হলো এ থেকে বি, এটা সমতাপীয় উভমুখী সম্প্রসারণ। এখানে T2 উচ্চতর তাপমাত্রায় সংঘটিত আদর্শ গ্যাসের এটা সমতাপী সম্প্রসারণ। এখানে যে পরিবর্তন হয় সেটা হলো P1 থেকে P2, V1 থেকে V2, আয়তন এবং চাপের এরকম পরিবর্তন। আর আন্তঃশক্তির পরিবর্তন, যেহেতু এটা সমতাপীয় প্রক্রিয়া, অতএব এটা ΔU=0। আর শোষিত তাপ হলো, আমরা ধরে নিয়েছি যে শোষিত তাপ Q2। আচ্ছা, এই একমূল গ্যাসের এই সম্প্রসারণে সিস্টেমের উপর যে কাজ সম্পন্ন হয় সেটা হলো আমরা প্রথম সূত্র থেকে পেয়েছি যে A to B হলো প্রথম স্টেপের কাজ W1 আর T2 log V2/V1, যেহেতু V1 থেকে V2-তে সম্প্রসারিত হয়েছে অতএব আর T2 log V2/V1। আবার প্রথম সূত্র থেকে আমরা দেখি যে U = ΔU + W, সুতরাং তাহলে W1 = Q2 = আর T2 log V2/V1। দ্বিতীয় স্টেপের কাজ দেখি যে দ্বিতীয় স্টেপ হলো বিটিকে সিতে বিসি রেখা দিয়ে প্রকাশ করা হয়। এটা বদ্ধতাপীয় উভমুখী সম্প্রসারণ। এখানে পরিবর্তন হলো P2 থেকে P3, V2 থেকে V3, T2 থেকে T1, তাপমাত্রা T2 থেকে T1-এ পরিবর্তিত হয়। এখানে বিসি রেখাতে এটা দেখানো হয়েছে। এই প্রক্রিয়ায় যেহেতু এটা বদ্ধতাপীয় প্রক্রিয়া অতএব Q = শোষিত তাপ = 0। আর ΔU আমরা জানি যে ফর্মুলা হলো CV × T ফাইনাল - T ইনিশিয়াল। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে ΔU = Q - W। Q যেহেতু 0 অতএব -W, যেটা আমাদের -W2। অতএব W2-কে আমরা লিখতে পারি যে W2 = ΔU বা -CV T1 - T2, অথবা W2 = CV T2 - T1। স্টেপ 3-তে কি আছে? স্টেপ 3 হলো C থেকে D, সিডি রেখা, সমতাপী উভমুখী সংকোচন। এখানে চাপ হলো পরিবর্তন P3 থেকে P4, P3 থেকে P4, V3 থেকে V4, হ্যাঁ, P3 থেকে P4, P3 থেকে P4, V4 এগুলো দেখা যায়। যেহেতু নিম্ন তাপমাত্রা এখানে T1-এই এই কাজটা হয়েছে, বর্জিত তাপ হলো -Q1, এখানে Q1। আর সমতাপীয় প্রক্রিয়ার জন্য ΔU 0। আচ্ছা, এই প্রক্রিয়ায় সিস্টেমের উপর যে কাজ পাওয়া যায় সেটা আগের মতো প্রথম সূত্র ব্যবহার করলে -Q = যেহেতু ΔU 0, -Q = এই ধাপের কাজ
W3 equal to RT1 log V4 by V3. আচ্ছা, এখন এখানে তোমার দেখা যায় যে ডি এর রেখা হলো ডি থেকে এ, ডি এর রেখা পরিবর্তন P4 থেকে P1, V4 থেকে V1, T1 থেকে T2 তাপমাত্রা পরিবর্তন। শোষিত তাপ যেহেতু 0, অতএব আন্তঃশক্তির পরিবর্তনটা CV ইন্টু T2 মাইনাস T1, তাহলে W4 ইকুয়াল টু T2 মাইনাস CV ইন্টু T2 মাইনাস T1। তাহলে চক্রে সম্পূর্ণ মোট কাজ পাওয়া যাচ্ছে RT2 লগ V2 বাই V1 প্লাস RT1 লগ V4 বাই V3। চারটা যদি আমরা যোগ করি, কেননা এই টার্মগুলা কাটা চলে গেছে। এই বদ্ধচাপীয় রেখাগুলি BC এবং DA, এই রেখাগুলোকে আবার সংশোধন করা প্রয়োজন হয়। সেই সংশোধন করাটার জন্য ফর্মুলা হলো, প্রথম সূত্র থেকে পাওয়া যায় T ফাইনাল বাই T ইনিশিয়াল ইকুয়াল টু VI বাই VF রেস টু দি পাওয়ার গামা মাইনাস 1। এই রেখাগুলির জন্য যদি সংশোধন করি তাহলে V4 বাই V3 আসে ইকুয়াল টু V1 বাই V2। তাহলে আমরা এই ইকুয়েশনে যদি বসাই দিই তাহলে এইটা পাইতেছি হলো কি, যে আর T2 ইন্টু মাইনাস T1 লগ V2 বাই V1। হ্যাঁ, এক সম্পূর্ণ চক্রের জন্য আমরা যদি এটাকে ব্যবহার করি, যেহেতু এটা পুরো ঘুরে আবার চক্র যেহেতু শুরু হয়ে আবার প্রাথমিক অবস্থায় ফিরে আসে, সেই কারণে চক্রের জন্য ডেল্টা ইউটা 0 হয়। এবং যদি এই সমীকরণটা আমরা ব্যবহার করি তাহলে দেখা যাবে Q ইকুয়াল টু W আর T2 মাইনাস T1 লগ V2 বাই V1। তার মানে চক্রের সম্পূর্ণ মোট কাজ হলো আর T2 মাইনাস T1 লগ V2 বাই V1। তাহলে দক্ষতা কত পাওয়া যাবে? দক্ষতা পাওয়া যাবে কার্নোট চক্রের দক্ষতা এখন বহুমুখী চক্রের দক্ষতা হলো যে শোষিত তাপের যে ভগ্নাংশটা কাজে পরিণত হয়, হ্যাঁ, শোষিত তাপের যে ভগ্নাংশ কাজে পরিণত হয় তাকে দক্ষতা বলে। তাপের যে ভগ্নাংশ কাজে পরিণত হয় তাকে চক্রের দক্ষতা বলে। এটাকে আমরা ইটা দিয়ে বলতে পারি, ইটা ইকুয়াল টু W বাই Q2। এখন আমরা চক্র থেকে দেখলাম যে এটা ইকুয়াল টু হলো Q2 প্লাস Q1 বাই Q2। এটা একটা পেয়ে গেলাম, এটাকে 1 নম্বর ধরলাম। আবার কার্বন চক্র থেকে আমরা দেখলাম যে ইটা ইকুয়াল টু ইটা সমান সমান কত, W বাই Q2 ইকুয়াল টু আর T2 মাইনাস T1 লগ V2 বাই V1 ডিভাইডেড বাই Q2। এইটা পাওয়া যায়, এই দুইটা। কাজেই Q2 ইকুয়াল টু এই দুইটা সমীকরণ আমরা দেখি এবং এই সমীকরণ দুইটা থেকে আমাদের বের করতে হবে যে চক্রের দক্ষতাটা আমরা বের করতে পারি। হ্যাঁ, চক্রের দক্ষতাটা কীভাবে বের করতে পারবো, যে Q2-র বদলে আমরা ওই ধাপের কাজটা যেটা পাই সেটা ছিল হলো RT2 লগ V2 বাই V1। এইটা এখন এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। 1 আর 2 যদি তুলনা করি তাহলে এটা ইকুয়াল টু পাওয়া যাবে Q2 প্লাস Q1 বাই Q2 ইকুয়াল টু T2 মাইনাস Q1 বাই T2। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। সামনের দিন আবার পরবর্তী অংশ আলোচনা করবে। খোদা হাফেজ।